ভবিতব্য বদলে যেতে সময় লাগলো এক মুহূর্ত মাত্র। বদলে গেল নাকি এটাই লেখা ছিল রুদ্র হৈমীর কপালে। দাদিনের জ্ঞান ফিরতে খুব বেশি সময় নেয়নি। বাড়ির বড় বউ জ্যারিন সময় নেয়নি। বাড়ির বড় বউ জ্যারিন তার দেখভাল করছে, কিন্তু ওইদিকে মৃত্যুর সঙ্গে লড়াই করছে হৈমী। 7 মাসের পেট নিয়ে হোঁচট খাওয়া, পুরো পেটে মেঝের সঙ্গে ঘর্ষণ, ফলশ্রুতিতে প্রচণ্ড রক্তপাত শুরু। এরপরই জ্ঞান হারানো। শহরের সবচেয়ে উন্নত হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে হৈমীকে। ইমিডিয়েটলি সিজার করতে হবে। হৈমী বেঁচে আছে, কিন্তু বাচ্চারা বেঁচে আছে কিনা নিশ্চয়তা দিতে পারছে না ডক্টররা। রুদ্রর দেখা সেই ভয়ানক স্বপ্নটা যেন আচমকা সত্যি হয়ে গেল। স্বপ্নে দেখা সেই পরিস্থিতির সম্মুখীন এখন সে। সামনে মেঝেতে বসে আছে শাশুড়ি, অসহায় চোখে তাকিয়ে আছে রুদ্রর মুখপানে। করুণ চোখ দুটো যেন বলছে, আমার মেয়েটাকে বাঁচাও। ভিক্ষে চাইছে সে তার সন্তানকে, অথচ রুদ্র সন্তানদের কথা এখন সে ভাবছে না। পৃথিবীতে সব মায়েরা বোধহয় এক্ষেত্রে ভীষণ রকম স্বার্থপরের মতোই হামিদা আকুতি জানাচ্ছে। রুদ্র যেন নিজের সন্তানের আশা ছেড়ে তার সন্তানকে ফিরিয়ে দেয়। পাশেই অস্থির হয়ে দাঁড়িয়ে মাহের সূচনা। তারা কেবল অপেক্ষায় আছে রুদ্রর একটি সাইনের। সূচনার দৃঢ় বিশ্বাস তার ভাই হৈমী ছাড়া এই মুহূর্তে কিচ্ছু চাইবে না, কিন্তু সেই দৃঢ় বিশ্বাসটুকু স্পর্শ করতে পারেনি মাহের। হামেদাকে স্পর্শ করার কথাও নয়। ধরে রাখা কাগজগুলোকে সাইন করার সময় এক মুহূর্ত চোখ বুঝল রুদ্র। মস্তিষ্কে চাপ সৃষ্টি করলো সেই মুহূর্তগুলো, যারা গত 3 মাস তার মৃত্যু সত্তাকে সময় অসময়ে জাগিয়ে তুলেছে। মনে পড়ল সেই মুহূর্তকে। সে মুহূর্তে সে হৈমীর গায়ে আঘাত করেছিল, বলেছিল তার সন্তান পৃথিবীতে আসা মাত্র ডিভোর্স দেবে হৈমীকে। সেই মুহূর্ত মনে পড়ল। 2 চোখ বেয়ে অশ্রু গড়ালো। এই প্রথম সবাই দেখল বদরাগী কঠোর প্রকৃতির রুদ্ররাও কাঁদে। একেই বোধহয় শাস্তি বলে, যা সে করতে পারবে না পরিস্থিতির চাপে। ক্রোধ নিয়ন্ত্রণ করতে না পেরে তেজ দেখিয়ে সে কথা বলার শাস্তি এমন নির্মমভাবে হবে ঘুণাক্ষরেও টের পায়নি। সবাই মানুষকে কোন দিকে নিয়ে যায় তা সে নিজেও জানে না। আজকে রুদ্র কি সেই দিন জানতো আজ তার এমন একটা দিন আসবে? গর্ভপাতের সিদ্ধান্ত নেওয়ায় যে হৈমীকে সে ডিভোর্স দিতে চেয়েছিল, আজ সে হৈমীকে বাঁচাতেই সন্তানদের আল্লাহর নামে ছেড়ে দেবে। জলদয় কঠিন করে ভেজা চোখ দুটো খুলল রুদ্র। কাপা হাতে তৈরি তো সাইনও করে দিল। সঙ্গে সঙ্গে নার্স ছুটে এসে কাগজগুলো নিয়ে গেল। তার পেছন পেছন গেল সূচনা। হৈমীকে ওটিতে নেওয়া হয়েছে। রুদ্র ওটির সামনে গিয়ে পাথরের মূর্তির মতো দাঁড়ালো। তার পাশে গিয়ে দাঁড়ালো মাহের। কাঁধে স্পর্শ করলো ভরসার সঙ্গে। বলল, হৈমীর কিচ্ছু হবে না রুদ্র। আপনি যে ত্যাগ করেছেন, এরপর ওর কিছু হতে পারে না। মহান আল্লাহ সব দিক দিয়ে কাউকে নিঃস্ব করে না। আমার একটা অনুরোধ রাখবেন? রুদ্র নাকের ডগা লালচে হয়ে আছে, চোয়াল শক্ত। তার শ্বাস প্রশ্বাস চলছে কিনা বোঝা বড় দায়। পুরুষ মানুষ কি কঠিন খোলসে নিজেকে মুড়িয়ে রাখে তা মাহেরের থেকে আর কে ভালো জানে। সে আর সূচনা সৃষ্টিকর্তার কাছে কতগুলো দিন ধরে সন্তান ভিক্ষা চাইছে, আর রুদ্র হৈমীর জীবনে না চাইতেও সন্তান এলো। একটি দুর্ঘটনার জন্য তাদের সৃষ্টিকর্তা আবার ফিরিয়েও নিয়ে যাচ্ছেন। সবচেয়ে বড় আফসোস তো এজন্যই হবে যে নিজেদের অসতর্কতার জন্যই বাচ্চা দুটো পৃথিবীর আলো দেখতে পেল না। মাহেরকে সবচেয়ে বেশি অবাক করেছে আজ রুদ্র। যে রুদ্রকে তারা চেনে, সেই রুদ্র তো ছেড়ে কথা বলার মানুষ নয়। সেই রুদ্র তো ঠিক হৈমীকে কাঠগড়ায় দাঁড় করাতো। এই সময় হৈমী নয়, বাচ্চাদের বেছে নিত। তাহলে কি রুদ্রর মনে ভালোবাসা নামক মূল্যবান অনুভূতিটুকু হৈমীর জন্য সত্যি আছে? আজকের পর প্রশ্ন করার জায়গা থাকে না। রুদ্র ভালোবাসে হৈমীকে, যা ওর ত্যাগেই প্রমাণিত। ঘাড় ফিরিয়ে নির্লিপ্ত দৃষ্টিতে তাকালো রুদ্র। মাহের বলল, এই কঠিন সময়ে আল্লাহ ছাড়া কেউ আমাদের সাহায্য করতে পারবে না। আপনি প্লিজ 2 রাকাত নামাজ পড়ে আসুন। স্বামীর দোয়া স্ত্রীর জন্য ম্যাজিকের মতো। মাহেরের কথায় রুদ্র কাছাকাছি এক মসজিদে চলে গেল। বাস্তবতার কঠিন নিয়মে আজ যেন রুদ্র এক শিশু মাত্র। সে যেভাবে পথ দেখাবে সে সেভাবে এগোবে। হৈমী এই দৃশ্য দেখলে নিশ্চয়ই অবাক হতো। সময় গড়ালো বেশ কিছুক্ষণ।
হঠাৎ ওটি থেকে নার্সের চিৎকার শোনা গেল, বেঁচে আছে, বেঁচে আছে। হৈমির যমজ বেবিদের মধ্যে ছেলে বাচ্চাটা রেসপন্স করছে, মেয়েটা রেসপন্স করছে না। অর্থাৎ একটি জীবিত, অপরটি মৃত। 7 মাসের বাচ্চা দুটো, ওজন কম, চোখও ফোটেনি। ইমিডিয়েটলি জীবিত বাচ্চাটিকে NICU-তে পাঠাতে হবে। মাহের তৎপর হলো। সমস্ত ব্যবস্থা করার পর হসপিটালে রুদ্রর প্রবেশ। আর তখনই মহিলা ডক্টর, নার্স ডাকাডাকি শুরু করলো। মেয়ে বাচ্চাটিরও হার্টবিট সচল। রুদ্রর কর্ণে সমস্ত কথাই পৌঁছালো। সে নিথর দেহে উন্মুক্ত চোখে তাকিয়ে রইল সূচনার দিকে। সূচনা আশ্বস্ত করলো, হৈমি ঠিক আছে ভাইয়া, ওর জ্ঞান ফেরেনি এখনো। সূচনার বক্তব্য শুনে এবার সে অবিশ্বাস্য চোখে মুখে আশেপাশে তাকালো। ততক্ষণে মাহের আর হামিদা ডক্টরদের পরামর্শে বাচ্চা দুটোকে নিয়ে ছোটাছুটি করছে। রুদ্রের বাবা, চাচাতো ভাইরা তখন হসপিটালে এলো। রুদ্র চোখ মুখের ঘাম মুছে নিজ শব্দে বসে পড়ল। সে জানে তার সন্তানরা দুনিয়াতে এসেছে, যারা মৃত বলে ঘোষিত হয়েছিল, যাদের আশা ছেড়ে বন্ডসই করেছিল সে, তারা বেঁচে আছে। এই যে মহান আল্লাহ তাআলারই কৃপা। একটু আশার আলো পেয়েও নিথর রইল সে। নিভু নিভু প্রদীপ পুরোপুরি জ্বলবে নাকি ধপ করে নিভে যাবে? প্রশ্ন দুটোই বুকটা ছিন্ন ভিন্ন হতে শুরু হলো। একবার মন চাইলো এক ছুটে যেতে ওদের কাছে, আবার ভয় পেল। খুব বেশি সুখ তার যে সয় না। আচমকা 2 হাতে মুখ চেপে ধরে ফুঁপে উঠল রুদ্র। ছেলের এহেন দশায় কাঁধে হাত রাখলো রিদওয়ান শেখ। পাশে বসে বুকে টেনে নিল। ভরসা দিয়ে বলল, আমার নিষ্ঠুর রুদ্রকে যারা কাঁদাচ্ছে, উপরওয়ালা তাদেরকে আমার আয়ুদান করে হলেও বাঁচিয়ে রাখুক। বাবার এই আশ্রয়টুকু জীব দশায় কখনই কি পেয়েছিল রুদ্র? সে যখন মা ছেড়ে চলে গেল তখনও তো বাবা পাশে ছিল না। ওইটুকু বয়সে সম্পূর্ণ নিঃসঙ্গ থেকে বোনের পাশে থাকতে হয়েছে তাকে। ধীরে ধীরে বড় হলো, শক্ত পাথরের খোলস তৈরি করলো নিজের চারপাশে। বাবার নামক ছায়াটি আড়াল থেকে ছায়া দিয়েছে তাকে। আজ জীবনের কঠিন মুহূর্তে বাবার এই আশ্রয়টুকু খুব বেশি প্রয়োজন ছিল। খুব। বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদল রুদ্র, কাঁদল রিদওয়ান শেখও। স্মৃতি হাতড়ালো সেও, কারণ এমন এক সময় তিনিও পার করেছেন, যদিও রুদ্রের মতো জটিলতা ভোগ করেনি। তবুও রুদ্র যখন জন্মালো তার পূর্ব মুহূর্তে সেও ভেঙে পড়েছিল, চোখ দিয়ে অশ্রু ঝরেছিল। তার অস্থির মন, ব্যথাহত চোখ দুটিতে শান্তি দিয়েছিল রুদ্রর ফুটফুটে মুখ। ওটি থেকে নর্মাল ক্যাবিনে নেওয়া হয়েছে হৈমিকে। জ্ঞান ফিরেছে অনেকক্ষণ। স্যালাইন চলছে, কিন্তু মেয়েটা কথা বলছে না। তার অবশ হাতটা ধরে পাশে বসে আছে রুদ্র। মাথা নিচু করে আছে সে। রুমের এক কোনায় রুদ্রর ছোট চাচি রিনা দাঁড়িয়ে। সূচনা, মাহির, হামিদা তখনও বাচ্চাদের সাথে। রুদ্র একটিবারও সেখানে যায়নি, কাউকে কোনো প্রশ্ন করেনি। তার ভেতরে কি চলছে এ মুহূর্তে বোঝা মুশকিল। কয়েক পল অতিবাহিত হলো নিঃশব্দে। সহসা ফোপানোর শব্দ শুনতে পেল রুদ্র। নত মাথা আচমকা উঁচু করতেই দেখল হৈমি তার দিকে তাকিয়ে। রুদ্র ব্যাকুল হলো, হাত বাড়িয়ে হৈমির এক গাল স্পর্শ করলো। বলতে চাইল অনেক কিছু, কিন্তু মুখ ফুটে কিছুই উচ্চারণ করতে পারল না। শারীরিক অবস্থা এতটাই খারাপ যে স্বস্তি নিয়ে কাঁদতেও পারছিল না হৈমি। রুদ্র বুঝতে পেরে 2 হাতে ওর চোখের পানি মুছে দিল, মাথা নাড়িয়ে নিষেধ করলো কাঁদতে। হৈমি ক্ষীণ স্বরে বলল, আমি খুব খারাপ মা, সেদিন ওদের মেরে ফেলতে চেয়েছিলাম, আজ ওদের পুরোপুরি শেষ করে দিলাম। চমকে উঠল রুদ্র। এর মানে হৈমি জানে না তার বাচ্চারা বেঁচে আছে। তৎক্ষণাৎ মনে পড়ল এ ব্যাপারে তো কথাই হয়নি আর। রুদ্র তরিত সবটা বলতে গিয়েও থমকে গেল। যদি শেষ পর্যন্ত ওরা না বাঁচে কি হবে? একটুখানি খুশি দিয়ে ওদের বেঁচে থাকার কথা সম্পূর্ণ চেপে গেল রুদ্র। রিনা চাচি বলতে নিল, রুদ্র ইশারায় থামিয়ে দিল। এরপর হৈমির একটি হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, তোমার কোনো দোষ নেই হৈমি, আমিই তো ওদের চাইনি, তাই শেষবেলায় সৃষ্টিকর্তা আমাকেই শাস্তি দিচ্ছে। হৈমির নিঃশ্বাস বন্ধ হয়ে এলো, 2 চোখে বাঁধ ভাঙা অশ্রু। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করলো, সহ্য করতে পারছিল না নিজেকে। হঠাৎ প্রশ্ন করলো, ডাক্তাররা কি বলেছে?
সহসা রিনা বলে ফেলল, তুমি তো কিছু জানোই না। জানো রুদ্র কি করেছে? ও বারবার করে ডাক্তারকে বলেছে যে কোনো মূল্যে তোমাকে বাঁচাতে। শেষ মুহূর্তে রুদ্র বাচ্চা নয়, তোমাকেই বেছে নিয়েছে। কথাগুলো হৈমির মধ্যে বিরূপ প্রভাব ফেলল। সে রুদ্রর দিকে অসহায় চাহনি ছুঁড়ে কাপা গলায় বলল, আমার বাচ্চা, আমাদের বাচ্চা রুদ্র, ওরা কোথায়? আমাকে ওদের কাছে নিয়ে চলুন। এ প্রথম হৈমি নিজের মুখে রুদ্রের নাম উচ্চারণ করলো। ঠিক কতখানি সিরিয়াস জীবন এসে এসে গেছে তাদের। হৈমির এই সম্মানটুকুই তার জলজান্ত প্রমাণ। রুদ্র ওর মাথায় হাত রাখলো, বলল, শান্ত হও হৈমি। ভাইয়া ভাবি মা কোথায়? ওরা কি আমার বাচ্চাদের কবর দিয়ে দিয়েছে? কিঞ্চিত উত্তেজিত হলো হৈমি। রুদ্র সহসা আতকে উঠল। না না। এমন সময় নার্স ঢুকলো, ধমক দিয়ে বলল, কি হচ্ছে? আপনি কথা বলছেন কেন? আর আপনিই বা চিল্লাচিল্লি করছেন কেন? হৈমি পাগলের মতো কাঁদতে শুরু করলো। নিজের শরীরের সমস্ত শক্তি খাটিয়ে আচমকা উঠে বসলো। সদ্য সিজার করেছে সে, একটু হুঁশ নেই। কাটা কাটা পেটে চাপ পড়তেই হুঁশ ফিরল। ব্যথা নীল হয়ে উঠল চোখ মুখ, শরীর ছেড়ে দিল। রুদ্র নার্স সামলে নিল ওকে। পাশাপাশি নার্সের মুখের অগণিত কটু বাক্য শুনল। শেষে বিরক্ত হয়ে নার্সকে ধমকে উঠল রুদ্র। মহিলাটি কেঁপে উঠল। রুদ্র শক্ত গলায় নার্সের থেকে হৈমিকে ছাড়িয়ে নিল। বলল, দেখছেন না আমার বউ ছোট, আর একটা বকা দেওয়ার সাহসও দেখাবেন না। আপনার মতো হারে হারে জ্ঞান ওর নেই। এইটুকু বয়সে এত ধকল তো আপনার যায়নি, ওর গেছে। সো যার ব্যথা সেই বুঝে। আপনি যেহেতু বোঝেন না, সেহেতু চুপচাপ থাকুন। বিস্মিত হয়ে তাকিয়ে রইল নার্সটি। রিনা চাচি তাকে ইশারায় চুপ থাকতে বলল। উনি চুপচাপ তাকিতুকি করে স্যালাইন চেক দিয়ে বিড়বিড় করতে করতে বেরিয়ে গেল। যেমন বউ তার তেমন হাজবেন্ড। বাচ্চাদের কথা মাত্র 4 ঘন্টা গোপন রাখা গেল। রাত যত বাড়ছিল, হৈমির হাজারিও তত বাড়ছিল। না পেরে রিনা সত্যিটা বলেই দিল ওকে। সত্যি শুনে হৈমির এবার উত্তেজনা এতই বাড়লো যে কিছুতেই আটকে রাখা যাচ্ছিল না। মেয়ের কথা শুনে হামিদা ছুটে এলো। ডক্টর এসে তাকে বোঝালো তার বাচ্চাদের কন্ডিশন। তারা এও বোঝালো কিছুদিন বাচ্চাদের থেকে দূরে থেকে যদি সারা জীবনের জন্য কাছে পাওয়া যায় এটাই ভালো, নাকি কিছু সময় কাছে পাওয়ার লোভে সারা জীবনের জন্য হারিয়ে ফেলা ভালো। এমন প্রশ্নে শান্ত হলো রুদ্র। মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছিল সে। ডক্টরের কথা শুনে সেও ভরসা পেল। হৈমির দিকে তাকালো থমকানো দৃষ্টিতে। হৈমি তাকে হাতের ইশারায় কাছে ডাকলো। কাছে যেতেই বলল, বাবুদের একবার দেখে আসুন না। মোবাইল নিয়ে যাবেন প্লিজ। ওদের কিছু পিক আর ভিডিও এনে দেখান আমাকে। আমার বুকের ভেতরটা খুব জ্বলছে, খুব কষ্ট হচ্ছে। আমি পারছি না সহ্য করতে। প্লিজ রুদ্র, প্লিজ। রুদ্রর বুকের ভেতরটা স্যাঁত করে উঠল। মা হওয়ার পর সেরা মুহূর্তটি পায়নি হৈমি। যারা মা হয়েছে তারাই জানে তাদের সেরা মুহূর্ত কোনটি। সৃষ্টিকর্তা হৈমিকে সেরা সেই অনুভূতি থেকে বঞ্চিত করেছে। হয়তো সেই অনুভূতিটুকু থেকে বঞ্চিত করার পেছনেও কোনো না কোনো মঙ্গল রয়েছে। রুদ্র নিয়ে আসা ভিডিওগুলো দেখছে আর চোখে অশ্রু ঝরাচ্ছে মেয়েটা। অসহায়ের ন্যায় পাশে বসে আছে রুদ্র। একবার ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখছে তার বাচ্চাদের, আর একবার দেখছে বাচ্চার মায়ের অসহায় মুখায়ব। হৈমি বারবার করে একটা কথাই বলছে, ওরা আমার পেটে ছিল। কি কপাল আমার, এখন ওদের ছুঁয়ে দেখতে পারলাম না। রুদ্র সান্ত্বনা দিল। আফসোস করছো কেন হৈমি? হিসেব অনুযায়ী ওর আরও 1-1.5 মাস পর পৃথিবীতে আসার কথা। অ্যাক্সিডেন্টের জন্য দ্রুত এসে পড়েছে। কান্না না করে, আফসোস না করে দোয়া করো যেন খুব তাড়াতাড়ি আমাদের কাছে নিয়ে আসতে পারি ওদের। সহসা থমকানো স্বরে হৈমি বলল, ওদের নিয়ে সব কেন অ্যাক্সিডেন্টলি হচ্ছে? থমকালো রুদ্র নিজেও। এক মুহূর্ত শক্ত হয়ে গেল সে। একই ভাবনা মাথাচাড়া দিল তারও। হৈমি মিথ্যে কিছু বলেনি। বিনা প্রস্তুতিতে সব কিছু হচ্ছে। যখন ওরা হৈমির গর্ভে এলো সে জানতে পারেনি। হৈমি যখন জেনেছিল তখন সেও অবাক হয়েছিল। পুরো বিষয়টাই দুর্ঘটনার মতো হয়ে গিয়েছিল। এরপর রুদ্রকে না জানিয়ে গর্ভপাতের চেষ্টা, কাকতালীয়ভাবে হৈমির প্রেগনেন্সি বিষয়ে রুদ্র জেনে যাওয়া, এরপর সবটা যখন স্বাভাবিকতায় মোড় নিল তখনই আরও একটা অ্যাক্সিডেন্ট। সবটা ভেবে দীর্ঘশ্বাস ফেলল রুদ্র। হৈমিকে শুনিয়ে নিজেকে তাচ্ছিল্য করে বলল, সন্তান হিসেবে হতভাগা ছিলাম, বাবা হিসেবেও হতভাগাই রইলাম। হৈমি কেঁপে উঠল। রুদ্র দিকে তাকিয়ে টলমল
চোখে বলল, সব আমার জন্য। রুদ্র মাথা নিচু করে শ্বাস ফেলল ঘন ঘন। বলল, না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক করে নেব। শুধু পড়া শুধু ওরা সুস্থ হয়ে ফিরুক। তুমি আমি মিলে আমাদের সন্তানকে ঠিক আগলে রাখতে পারবো। এই যে দুর্ঘটনা ঘটলো, এটাই যেন আমাদের জীবনের শেষ দুর্ঘটনা হয়। হৈমের শরীর জুড়ে অদ্ভুত এক ভালো লাগা শিহরণ বয়ে গেল। অশ্রুসিক্ত দৃষ্টিতে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। রুদ্র সে চাহনি খেয়াল করে আশেপাশে নজর ঘোরাতে লাগলো, যেন সে হৈমির চোখে তার জন্য যে মুগ্ধতা টের পেয়েছে, এই টের পাওয়াটুকু গোপন করার চেষ্টা করলো। তার সেই লুকোচুরি যখন হৈমি টের পেল, তখন মুচকি হেসে মুখ ফিরিয়ে নিল। কিছুক্ষণ পর নার্স এসে হৈমিকে বলল, আপনি সারাক্ষণ শুয়েই থাকেন। ডাক্তার ম্যাডাম বলেছে একটু হাঁটাহাঁটি করতে, এতে আপনারই উপকার হবে, আমাদের না। বাঁকা কথায় রুদ্র বিরক্তিসূচক শ্বাস ফেলল। রুকুচকে তাকালো নার্সের দিকে। বলল, গতকাল সিজার, আজই হাঁটাহাঁটি করবে? ওকে কি আপনাদের মানুষ মনে হয় না? আজ নার্সও চটে গেল। বলল, আপনি বসায় বেশি আহ্লাদ করে বইয়ের বিপদ ডেকে আনবেন। আপনার মতো তেরা পেশেন্ট পার্টির আগে একটাও দেখিনি। কোথায় আমাদের সাজেশন মেনে চলবেন তা না, মেজাজ দেখান, মনে হয় আমরা আপনার বাড়ির শরিক। হৈমি হত ভম্ব হয়ে গেল। নার্স মহিলাটিকে ইশারাতে থামতে ইশারা করলো। রুদ্র মেজাজ তো সপ্তম আকাশে উঠে গেছে, এবার থপাস করে নিচে পড়ার অপেক্ষা। হৈমি ভয়ে ভয়ে বলল, আচ্ছা আচ্ছা, আমি হাঁটবো এই এক্ষুনি। রুদ্র গজগজ করে বলতে লাগলো, তুমি চুপ করো। নার্স বললেন, আপনি প্রথম মা হয়েছেন, উনি প্রথম বাবা, কিন্তু আমাদের হসপিটালে আপনি প্রথম মা হননি। হৈমি জোরপূর্বক হেসে আমতা আমতা করে বলল, আসলে আমি খুব ভয় পাচ্ছি, তাই উনিও ভয় পাচ্ছেন। কিছু মনে করবেন না, ওনার একটু মাথা গরমের স্বভাব আছে। নার্স মহিলাটি কিছু মেডিসিন দিয়ে চলে গেলেন। নিচু গলায় বলে গেলেন, আপনার হাজবেন্ড একটু না বেশি মাথা গরম করার স্বভাব আছে, সামলাতে বলবেন, নয়তো বিপদে পড়বে। তিনি চলে যাবার পর রুদ্র হৈমির দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। বলল, ওকে এটা বলার কি দরকার ছিল? কোনটা? চিবিয়ে চিবিয়ে রুদ্র বলল, আমার মাথা গরম। ঠোঁট টিপে হাসলো হৈমি। বলল, মিথ্যে নাকি? দ্বিগুণ চটে গেল রুদ্র। হৈমি আর বেশি না ঘেটে বলল, আমি তো ওঠার সাহস পাচ্ছি না, সাহায্য করুন, কিছুক্ষণ হাঁটি। রুদ্র বিচলিত হচ্ছিল। হৈমি শান্ত করতে বলল, আপনি অযথা হাইপার হচ্ছেন। আম্মু রিনা কাকিও বলেছে হাঁটাহাঁটি করতে, এটা আমার জন্যই ভালো। দেখুন না, পা দুটো কেমন অবশ হয়ে আছে, এভাবে থাকতে থাকতে পঙ্গু হয়ে যাব। রুদ্র রাজি হলো। হৈমিকে কোলে করে বেড থেকে নামালো। মেঝেতে পা দুটো রাখতে পারছিল না। রুদ্রর বাহু চেপে কোনো রকমে দাঁড়ালো। তার শারীরিক অবস্থা বুঝলো রুদ্র। চিন্তিত হলো ভীষণ, কিভাবে হাঁটবে এই অবস্থায়। ভাবতে ভাবতে হৈমির একদম পিছনে গিয়ে দাঁড়ালো। হাত বাড়িয়ে এমনভাবে ওর কাঁধ চেপে ধরলো যে হৈমির মাথা ঠেকলো ওর কাঁধে। সম্পূর্ণ সাপোর্ট পেয়ে হৈমি এক পা গেল। রুদ্র এক হাতে কাঁধ, অপর হাতে হৈমির একটি হাত ধরে ধীরে ধীরে হাঁটা শুরু করলো। সূচনা আর মাহের এসেছে রুদ্র হৈমির জন্য দুপুরের খাবার নিয়ে। ক্যাবিনের সামনে দাঁড়াতেই ওদের নজর কাটলো দৃশ্যটি। কমলা রঙের একটি ম্যাক্সি পরা হৈমি, চুলগুলো বেনুনি করা, একটা দুটো চুল কপাল ছুঁয়েছে, কিন্তু চুল চোখের উপর পড়তেই রুদ্র তা ফুল দিয়ে সরিয়ে দিল। কাবুলি পরিহিত বিশাল দেহি পুরুষটির বুকে জুড়ে হৈমির রুগ্ন দেহখানি দেখতে কি যে মনোমুগ্ধকর লাগছে। মাহের চোখ দুটো ভরে দৃশ্যটি দেখে স্বস্তির শ্বাস ফেলল। সূচনাকে মৃদু স্বরে বলল, পৃথিবী প্রতিটি পুরুষের বুকে তিনটি আদর্শ ঘুমিয়ে থাকে, সন্তান, স্বামী, পিতা। এ মুহূর্তে আমি আদর্শ স্বামীকে দেখতে পাচ্ছি। মাহেরের দিকে তাকালো সূচনা আত্মবিশ্বাসের সাথে বলল, ভাইয়ার মাঝেকার এই আদর্শ যেন আর না ঘুমায় মাহের। মহান আল্লাহ তাআলা ওনাকে হেদায়েত দান করুন, আমিন। হৈমিকে রিলিজ করে দেয়া হয়েছে। সবাই মিলে বাচ্চাদের দেখে তারপর বাড়ি ফিরল। হৈমির কান্না থামছেই না। বাচ্চাদের রেখে সে বাড়ি ফিরবে না। জোরপূর্বক তাকে গাড়িতে বসানো হয়েছে। পেটে সেলাইয়ের জন্য শব্দ করে কাঁদতেও পারছে না। নিজ শব্দে কেঁদে হেঁচকি উঠে গেছে। এদিকে রুদ্র সঙ্গে আসেনি। মাহের সূচনা হামেদা ওকে সামলাচ্ছে। রুদ্র বাচ্চাদের ওখানে রয়েছে। ডাক্তারের সঙ্গে কথা বলে তারপর আসবে। হৈমির মতো সে কাঁদতে পারছে না।
ভেতরের উত্তেজনা দমিয়ে রাখছে সর্বোচ্চ চেষ্টায়। যতদিন বাচ্চাদের সুষ্ঠুভাবে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে ততদিনে এক মুষ্টি স্বস্তি বা শান্তি কোনোটাই মিলবে না। মাহের সূচনা মিলে হৈমিকে দোতলায় রেখে আসতে উদ্যত হলো। সকাল থেকে শরীর ভালো না সূচনার। কয়েকটা দিন বেশ ধকল গেছে তার। ঠিকভাবে খাওয়া ঘুম কিচ্ছু হয়নি। বাবুদের নিয়ে চিন্তা, হৈমির দেখাশোনা, বাড়ি টু হসপিটাল, হসপিটাল টু বাড়ি করে রাত দিন পার করছে। এই মুহূর্তে শরীর খারাপ করা অস্বাভাবিক কিছু নয়। হৈমিকে নিয়ে যেতে ব্যাগ পেতে হলো বেশ। সূচনা অসহায় মুখে মাহেরকে বলল, মাহের, আমার শক্তিতে কুলাচ্ছে না, তুমি এক কাজ করো, পাজা কোলো করে নাও ওকে। সূচনার মুখের অবস্থা দেখে হকচকিয়ে গেল মাহের। সহসা বুকটা ধক করে উঠল তার। কয়েকদিন এই মেয়েটার উপর একেবারেই নজর দেওয়া হয়নি, অথচ মেয়েটা রাত দিন এক করে তার বোনের সন্তানদের জন্য খেটে গেছে। মাথা নাড়ালো মাহের, বলল, তুমি গিয়ে রেস্ট করো। হৈমিকে রুমে রেখে সূচনার কাছে এলো মাহের। হামিদা সঙ্গে এসেছে। হৈমির যত্নে ত্রুটি হওয়ার সম্ভাবনা নেই। আপাতত সূচনাকে সময় দেওয়া প্রয়োজন। আবহাওয়া শীতল, তবুও ফ্যান জুড়েছে সূচনা। মাহের অবাক হলো, বলল, তোমার কি খুব বেশি খারাপ লাগছে? ভীষণ অস্থির লাগছে মাহের, কাউকে একটু বলবে আমাকে এক গ্লাস শরবত করে দিতে? সময় অপচয় না করে জলদি নিচে চলে গেল মাহের। রিনা কাকিকে দিয়ে শরবত পাঠানো ওপরে। তার সূক্ষ্ম বুদ্ধিতে চট করে ধরা পড়ল বিশেষ কিছু। মনে মনে বলল, ওপরওয়ালা লীলা খেলা বোঝা বড়ই মুশকিল। যা ভাবছি তাই যদি সত্যি হয়। এক মুহূর্ত চোখ বুঝল মাহের। বুকের ভেতরটা উত্তেজনা শুরু করলো। তরিত চলে গেল কাছাকাছি এক ফার্মেসিতে। ফিরে আসার সময় সূচনার হাতে প্রেগনেন্সি টেস্ট কিট দিতেই আচমকা বিস্ফোরিত চোখে তাকালো সূচনা। জিভ কেটে বলল, আমি একদম ভুলে গিয়েছিলাম মাহের, আই এম সরি। ঈষৎ হেসে মাহের বলল, ইটস ওকে। কদিন আমাদের উপর যা গেল, খেয়াল না থাকাই স্বাভাবিক। যাও, আমার হার্টবিট ফাস্ট হয়ে গেছে। সহসা নিজের বুকের বাঁ পাশে হাত রাখল সূচনা। আচম্বিতে চোখ পড়ল মাহেরের স্তব্ধ দৃষ্টিতে। কাপা স্বরে বলল, আমারও। হাত পা ক্রমাগত কাঁপছে সূচনা। মাহের তাকে শক্ত করে বুকের সঙ্গে চেপে ধরেছে। একে বোধহয় মহান আল্লাহর নিয়ামত বলে। মাহের আনন্দে দিশেহারা হয়ে বলল, আমাদের কারোর সঙ্গে আর খারাপ হবে না সূচনা। বোনের ঘরে যে নিয়ামত এলো, সেই উছিলায় এবার আমাদের ঘরেও নিয়ামত ঠেলে দিবে সৃষ্টিকর্তা। চোখ দুটি বন্ধ সূচনার। মাহের বুকে বুক গুজে আছে সে। ডান হাতটা পেটের উপর আলতো ছুঁয়ে সেই হাতের উপর আলগোছে মাহেরের হাত পড়ল। সূচনা খুশিতে লজ্জায় মুখ তুলতে পারল না আর। মা হবে সেও, মা হবে। সে ব্যর্থ নয়, সে অক্ষম নয়। চোখ গলে পানি পড়তে শুরু করলো এবার। টের পেয়ে মাহের বলল, ডোন্ট ক্রাই সূচনা, ইউ আর প্রেগনেন্ট, সো উই উইল বি ফাদার অ্যান্ড মাদার। শেখ বাড়িতে আরও একটি খুশির সংবাদ। এই সংবাদে সূচনা মাহেরের পর সবচেয়ে বেশি খুশি হলেন হামিদা বেগম। কয়েকদিন রুদ্র হৈমিকে নিয়ে এত বেশি বিভোর ছিলেন যে বাচ্চাদের সব দায়িত্ব সূচনার আর মাহের পালন করেছে। হসপিটাল ছুটোছুটি, ডক্টরদের সঙ্গে বুঝ পরামর্শ, সব স্বচক্ষে সেসব দেখে হামিদা সৃষ্টিকর্তার নিকট কত আকুতি করেছে। সূচনার বাচ্চাদের প্রতি স্নেহ ভালোবাসা তার মাতৃহৃদয়কেও নাড়িয়ে দিয়েছিল। শেষে তাদের চাওয়া পূর্ণ হলো। সৃষ্টিকর্তার মুখ তুলে চেয়েছেন আর কোনো খারাপ কারো সাথে না হোক। হৈমির বাচ্চা দুটো সহি সালামতে হৈমির বুকে ফিরুক। তার দুই ছেলে বেশ সুখ কানাই কানাই পূর্ণতা পাক, এই কামনাই করল হামিদা। সূচনা মা হচ্ছে। সদ্য বাবা হওয়ার পর বাবা হওয়ার সংবাদ পেয়ে মাহেরের উচ্ছ্বাস চোখ দুটো ভরে দেখছে সূচনা। এবার সদ্য বাবা হওয়ার পর বাবা হবার সংবাদ পেয়ে রুদ্রের উচ্ছ্বাস দেখছে। আদরের ছোট বোনটি মা হবে। বিস্ময়ে কণ্ঠরোধ হয়ে গেল রুদ্রর। দু হাতে সূচনার গাল চেপে ধরে কপালে চুমু খেলো। মাহেরের দিকে তাকিয়ে বলল, অভিনন্দন, ওর খেয়াল রাখবেন সব সময়। এরপর সূচনার দিকে তাকিয়েই মৃদু স্বরে বলল, যখন যা ইচ্ছে করবে বলবি আমায়, যা খেতে মন চাইবে শুধু একবার বলবি। আর শোন, এখানেই থাকবি, ও বাড়ি যাওয়ার প্রয়োজন নেই। তীব্র প্রতিবাদ জানালো মাহির। বলল, ওহ নো, আপনার থেকে এখন এমন কিছু আশা করছি না রুদ্র। আমার বউ, আমার সন্তান,
ক্যারি করার পুরো সময়টাই আমার পূর্ণ সাপোর্ট পাবে। আর এর জন্য তাকে অবশ্যই তার বাড়ি থাকতে হবে। ইয়েস, তার বাড়ি শেখ বাড়ি নয়, খান মঞ্জিল। ভ্রু কুঁচকে তাকালো রুদ্র। হৈবি রুদ্রের কুঁচকানো ভ্রু দেখে চট করে ভাইয়ের পাশে এসে দাঁড়ালো। ভ্রু নাচিয়ে ইশারায় বলল, কেমন লাগে? রুদ্র কিঞ্চিত দমে গেল। আমতা আমতা করে বলল, সে হবে। ঈষৎ হেসে মাহের বলল, ভাগনা ভাগ্নি আসার পর দিন দুয়েক থাকবো আমরা, এরপর ফিরে যাব। আশা করি আপত্তি নেই। ঘোর আপত্তি থাকলেও হৈবির ভাবসাব দেখে রুদ্র বলতে বাধ্য হলো, না, আপত্তি নেই। ঠিকভাবে ওর যত্ন নিলে আমার কোনো সমস্যা নেই। মাহের আশ্বস্ত করে বলল, আপনার মতো মানুষ যদি এমন পরিস্থিতিতে স্ত্রীর প্রতি এতটা যত্নশীল হতে পারে, তাহলে আমার ক্ষেত্রে সম্পূর্ণ ভরসা রাখতে পারেন। চোখ মুখ অনুজ্জ্বল করে হু বলে বোনের দিকে তাকালো রুদ্র। বলল, বাইরে যাবো মিষ্টি আনতে। আর কি খাবি বল? মিষ্টি তো আমার আনবার কথা। রুদ্র মাহেরের দিকে তাকালো। অনুভব করলো স্বামী এবং বাবাদের অধিকার সবার আগে। সে সেই সঙ্গে বোনের সুখের কিনারাও খুঁজে পেল। গোপনে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, তবে চলুন। সকালবেলা হৈবে রুদ্রের মধ্যে কথা কাটাকাটি চলল। বাচ্চাদের আনতে রুদ্র, মাহের আর ছোট কাকি যাবে। হৈবিকে কিছুতেই নিয়ে যাবে না রুদ্র। পেটের সেলাই খোলা হলো, পুরোপুরি সুস্থ নয় হৈবি। তাই তাকে নিয়ে বেরোনোর সাহস পায় না রুদ্র। কিন্তু হৈবি দমবার পাত্রী নয়। সে কেঁদে অস্থির। বাচ্চাদের নিজের কোলে বসিয়ে বাড়ি আনবে। রুদ্র শুরুতে ভালো করে বোঝালো, সে এসে চটে গেছে। তার চটে যাওয়ায় হৈবি কষ্ট বেড়েছে দ্বিগুণ। এমনিতেই বাচ্চাদের থেকে এতদিন দূরে থাকা মেনে নিতে পারেনি। তার উপর এই অসুস্থতায় রুদ্র ধমক খেল। বহুদিন পর সব মিলিয়ে কষ্টরা আকাশ ছুঁয়েছে। হৈমির কান্না দেখে মায়া হলো রুদ্রের। কি করবে, কিভাবে বুঝাবে? শেষে শান্ত হয়ে বুক কেটে নিল। আদর পেয়েও জেদ ভাঙল না হৈমির। রুদ্র চিবিয়ে চিবিয়ে বলল, আচ্ছা যাবে, এরপর যদি কোনো সমস্যা হয় তোমার খবর আছে। রুদ্র সম্পর্কে যদি ধারণা কম থাকে যেতে পারো। সব কাজ সেরে সুস্থ ও নিরাপদে বউ বাচ্চাদের নিয়ে বাড়ির পথে রওনা হলো রুদ্র। হৈমি আজ ভীষণ খুশি, প্রচণ্ড তৃপ্ত যাকে বলে। মেয়েটাকে বুকে জড়িয়ে বসে আছে সে। ছেলেটা রুদ্রর কোলে। মাঝপথে যাওয়ার পরে ছেলেটা কাঁদতে শুরু করলো। আত্মা ধক করে উঠল রুদ্রর, হৈমি দুজনেরই। হৈমি চোখ গলেও পানি বেরিয়ে এলো। রুদ্রের দিকে ভীত চোখে তাকিয়ে বলল, ও কাঁদছে কেন? হতভম্ব হয়ে গেল রুদ্র। হৈমি কি করে বাচ্চাদের সামলাবে? ও নিজেই তো বাচ্চা। এ বাচ্চা কি করে দুটো বাচ্চা সামলাবে? বাচ্চার কান্নায় নিজেই কেঁদে ফেলছে। অথচ তার না কেঁদে বাচ্চাদের সমস্যা বোঝা উচিত ছিল এবং সামনের চেষ্টা করা উচিত ছিল। রুদ্রর চিন্তিত মুখে তাকিয়ে ছোট কাকি বলল, এই ওর বোধহয় খিদে পেয়েছে। ছোট বাচ্চা তো, ঘন ঘন খেতে দিতে হয়। দেখে আমার কাছে দাও। কাকির কথা শুনে রুদ্র ড্রাইভারকে গাড়ি থামাতে বলল। গাড়ি থামাতে ড্রাইভার সহ মাহেরও বেরিয়ে গেল। কাছে এক দোকানে চা খেতে বসলো ওরা। রুদ্র ছেলেকে ছোট কাকির কাছে দিয়ে ঘুমন্ত মেয়েকে কোলে নিল। ছোট কাকি পজিশন ঠিক করে হৈমিকে সাহায্য করলো। রুদ্র তখন নড়াচড়া করা বাচ্চা মেয়েটার মুখের দিকে তাকিয়ে আছে। সহসা মেয়েটাও কেঁদে উঠল। ডক্টর বলেছে মেয়েটা অত্যাধিক দুর্বল। জন্মানোর পর সে অনেক পরে রেসপন্স করেছে। এখনও সব কিছুতেই কম প্রতিক্রিয়া দেখায়। যেহেতু তার যমজ বাচ্চা, সেহেতু খেয়াল রাখতে হবে দুদিক সমান রেখে। মেয়েটা যখন কেঁদে উঠল, তখন রুদ্র বুক ধড়ফড় শুরু হয়ে গেল। হৈমিও ঘাড় ফিরে ভীতু চোখে তাকিয়ে আছে। ছোট কাকি বলল, ওরও বোধহয় খিদে পেয়েছে। এমন হয় যমজদের, একজন কাঁদলে আরেকজন কাঁদে, একজনের জ্বর এলে অপরজনেরও জ্বর আসে। খিদের বেলায় মনে হয় তাই। সর্বনাশ হয়েছে গো হৈমি, তুমি সামলাবি কি করে? রুদ্রর মেজাজ খারাপ করলো। কোথায় সাহস দেবে তা না ভয় পাইয়ে দিচ্ছে। সে নিজেই নার্ভাস হয়ে যাচ্ছে। তাহলে হৈমির মনের অবস্থা কি? কেসে উঠল রুদ্র। মেয়েটাকে থামাবে কি করে? করুণ চোখে তাকালো হৈমির দিকে, ক্ষীণ স্বরে বলল, ওর হয়েছে? হৈমি কাঁদো কাঁদো কণ্ঠে বলল, বুঝতে পারছি না। ছোট কাকি বলল, রুদ্র ওকে আমার কাছে দাও। পরিস্থিতি দেখে হাসপাস লাগলো রুদ্রর। ছোট কাকির সামনে ইতস্ততও লাগছে, কিন্তু কিছু করার নেই। বাচ্চাদের সুবিধা আগে দেখতে হবে। সব লজ্জা বিব্রতবোধ এক পাশে রেখে কেবল বাচ্চাদেরই প্রাধান্য দিল রুদ্র। হৈমি, তারা যে নতুন বাবা মা,
সব কিছুতেই বড্ড কাঁচা, তাই ছোট কাকির সামনে এই মুহূর্তে লজ্জা পাওয়া মানে বাচ্চাদেরই ক্ষতি। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে বাচ্চারা আবার কান্না শুরু করলো। এর মানে আবার খিদে পেয়েছে ওদের। রুদ্র হৈমি দুজনেই হুঁশজ্ঞান হারিয়ে কারো সঙ্গে ভালো মন্দ কথা না বলেই বাচ্চাদের নিয়ে উপরে চলে গেল। হৈমিকে সাপোর্ট দিল ছোট কাকি। সূচনা ছুটে এলো এলো হামিদাও। রুদ্র যেন ভরসা পেল। হামিদা হৈমির মা আর সূচনা তার নিজের বোন। এই দুজন মানুষের কাছে বাচ্চা সহ হৈমিকে ছেড়ে দেওয়া যায় নিশ্চিন্তে। দিনটা তারাই সামলা, রাতটা সে আর হৈমি সামলে নেবে ভেবেই রুদ্র সূচনার কোলে মেয়েকে দিয়ে বলল, ওদের একসঙ্গে খিদে পায় রে, হৈমিকে সাহায্য কর, ও সামলাতে হিমশিম খায়। ভাইয়ের করুণ স্বরে আচমকা হেসে ফেলল সূচনা। বলল, আরে ভাইয়া তুমি চিন্তা করো না, নতুন নতুন এমন হয়, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। দুজনকেও সামলাবে কি করে? আমি কি ফ্রি? এখন আমি ফ্রি আছি, সবসময় তো থাকবো না, গোটা বিজনেস পড়ে আছে। বাবাকে কতদিন দেখবে আর? ওহ ভাইয়া, টেনশন নিচ্ছ কেন? হৈমির উপর ভরসা রাখো, সব শেষও কিন্তু ওদের মাও, আর মায়েরা সব পারে। দুজন কেন, 5 জন হলেও ঠিক সামলে নেয়। তুমি অযথা টেনশন করছো। যার জীবনে আত্মিক শান্তি নেই তার জীবনের কি মূল্য আছে কোনো? শেখ বাড়িতে অবস্থানরত ওই বৃদ্ধাটি ভুগছে তীব্র মানসিক অশান্তিতে। কোনটা ঠিক হবে আর কোনটা বেঠিক, এই নিয়ে অশান্তিতে ভুগছে মানুষটা। সকলেই যার যার জীবনে ব্যস্ত। এর মধ্যে ঢাকা চলে যাওয়ার প্রস্তুতি শেষ রুদ্রর। বউ বাচ্চা নিয়ে আগামীকালই চলে যাবে সে। হৈমি ছেলে মেয়ে দুটোকে ঘুম পাড়িয়ে দিয়েছে। রুদ্র ডিভারে বসে ল্যাপটপ ঘাটাঘাটি করছে। স্বামীর দিকে একবার তাকিয়ে সে বলল, শুনছেন? গম্ভীর স্বর রুদ্রর। বলো। শুধু কাজই করবেন না, এদিকটায় নজর রাখুন একটু। আমি নিজে যাচ্ছি। কি দরকার? দাদিনীর সঙ্গে গল্প করতে। বাবুদের নিয়ে তো সময়ই হয় না তেমন। কাল চলে যাব, তাই দাদিনীর সঙ্গে কিছুক্ষণ বসে গিয়ে। ওনার বোধহয় শরীরটা ভালো নেই, চোখ মুখ কেমন ফুলে গেছে। এক মুহূর্ত মুখ শক্ত করে রইল রুদ্র। পরক্ষণে রাশভারী স্বরে বলল, দরকার নেই, অন্য কাজ থাকলে করো। কিঞ্চিত রাগান্বিত হলো হৈমি। বলল, দেখুন, এত জেদ ভালো নয়। বড়রা ভুল করলেও সেটা ক্ষমার চোখে দেখতে হয়। তাছাড়া আপনাদের ভুল বোঝাবুঝির মাঝে আমাকে টানবেন না। তুমি আমার বউ, আমার সঙ্গে জড়িয়ে সব কিছু এখন তোমারও। এই ব্যাপারে না, আমি আপনার মতো বুক পিঠ ছাড়া মানুষ না। রুদ্রর চোখ যেন কপালে উঠে গেল। স্থিরভাবে তাকালো হৈমির দিকে। হকচকিয়ে গেল হৈমি। লজ্জা পেয়ে আমতা আমতা করে বলল, কি আশ্চর্য বদ আপনি, এভাবে তাকাচ্ছেন কেন? বুড়ো বয়সে ভীমরতি হচ্ছে? বুড়ো কথাটি শুনে জল শক্ত হলো রুদ্রের। এগোতে লাগলো খুব। চিবিয়ে চিবিয়ে বলল, বুড়ো মানে? বুড়োই তো। মাঝরাতে এত খোঁচানোর পরও যার আমার প্রতি ফিলিংস আসে না, সে নিঃসন্দেহে বুড়ো। কপাল মন্দ বুড়ো, জামাই কপালে জুটেছে। বাচ্চাগুলো বুড়ো একটা বাবা পেল। এ জীবনে আর বোধ হয় ভাই বোন দেখার কপাল হবে না ওদের। ইস, খুব আফসোস হয়। বুকের ভেতর যেন বিস্ফোরণ ঘটল রুদ্রর। আজ সত্যি সে বলতে বাধ্য, নারীর মন বোঝা মুশকিল। জিলিপির প্যাচের চেয়েও শতগুণ প্যাচ রয়েছে এদের মনে। এই যে সম্মুখে দাঁড়ানো বিষ ছুঁই ছুঁই মেয়েটা, এই মেয়েটাকে একদিন তাকে কত উপাধি দিয়েছে, ধর্ষক বলেছে। সে শুধু তার শরীরের প্রতি আসক্ত, তার প্রতি শুধুই শরীরের টান, মনের টান বলে কিছু নেই। আরও কত কী তো বলেছে। এসব অপমান বউকে নিয়ে যখন সে সত্যি প্রমাণ করতে ব্যস্ত, আসলে সে আগে সে রুদ্রনী। সবাই পরিস্থিতি তাকে অনেক পরিবর্তন করেছে। কোনটা ভুল, কোনটা ঠিক, আর কোনটা ভালোবাসা সে বুঝতে শিখেছে। ঠিক তখনই আবার তার পরশুতে প্রশ্ন করে প্রশ্ন। অফিসে কত মেয়ে স্টাফ তাকে দেখে চোখে গিলে খায়, অথচ নিজের বউ কিনা বলছে সে বুড়ো। গরম তেলে পেঁয়াজ দিলে যেমন ফুস করে ওঠে, সেভাবেই ফুস করে উঠল রুদ্র। অদ্ভুত করে তাকালো মুখে খই ফুটা হৈমির পানে। এরপর বাঁকা হাসি ঠোঁট রেপড়ে উঠে এসে সামনে দাঁড়ালো। মুখ নিচু করে হৈমির চোখে প্রগাঢ় দৃষ্টি ছুঁড়ে হুঁশিয়ারি দিল, আমার 2 বাচ্চার কচি মা, এতগুলো মাস জমিয়ে রাখা ফিলিংসের ধকল সামলাতে প্রস্তুত থাকো। তোমার 2 বাচ্চার বুড়ো বাবার ইন্টেন্সিটি অফ ফিলিং কতখানি আগামীকাল থেকে হাড়ে হাড়ে টের পাবে।
এক নিমেষে হাসি খুশি মুখখানি হারিয়ে গেল হৈমির। বুকের ভেতরটা বেসামালভাবে ড্রিম ড্রিম শব্দে মুখরিত হলো। ফোলা ফোলা গাল দুটো রঙিন হয়ে পাকা টমেটোর মতো দেখালো। বেসামাল নিঃশ্বাস ফেলা, সীমাহীন ভয় লজ্জায় গুটিয়ে যা হৈমিকে আপাদমস্তক দেখে দুর্বোধ্য হাসল রুদ্র। চোখের ইশায় কত শাসানি যে শাসালো। হৈমির নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলো সেই ইশারা দেখে। অবস্থা টের পেয়ে মাথা দুলিয়ে আর একটু হেসে সামনে থেকে সরে গেল রুদ্র। তবে তার গুনগুন করে ছন্দ আড়ালো শুনতে পেল হৈমি। যাচ্ছে দিন, আসছে রাত, বোঝাবো কাল, অনুভূতির জোয়ার। ছন্দ শুনে মাথা ভন ভন করে উঠল হৈমির। বার কয়েক ঢোক গিলে বাচ্চাদের দিকে অসহায় চোখে তাকিয়ে বিড় করে বললে, কাল রাতে তোরা জেগে থাকবি? জেগে তোদের থাকতেই হবে। হৈমির সঙ্গে গল্পের ফাঁকে দাদিন বলেছে আগামীকাল হৈমি যেন গোপনে তার থেকে একটা চিঠি নিয়ে যায়, নিয়ে তার শ্বশুরকে দিয়ে বলে ফোনে এসব বলতে পারবে না বলে চিঠি লিখেছে সে। হৈমি দাদিনকে কথা দেয় সে নিয়ে যাবে। দাদিনও রাতের বেলা বদ্ধ ঘরে বসে ছেলেকে একটি চিঠি লিখতে বসে। আমার হৃদু, আজ তুই অনেক বড়। আমার 3 সন্তানের মধ্যে সবচেয়ে সফল তুই। আমার 3 নারী ছেঁড়া ধনের একজন তুইও বাবা, যার মধ্যে কখনো কোনো অন্যায় দেখিনি। অন্যায় ন্যায় নীতি সম্পন্ন মানুষ হয়েও তুই জীবনে অনেক আঘাত পাইছিস। শেষ আঘাতটাও বোধহয় আমিই তোকে দেব। কি করবো বাবা, তোর কুলাঙ্গার ভাই যে আর কোনো পথ রাখে নাই। সুরভি পরের বাড়ির মেয়ে, তার ভালো মন্দ চিন্তা আমি করি না। কিন্তু রিমন, সেও তো এই বাড়ির অংশীদার। আমার বংশধরেরা রাস্তায় ভিখারির মতো জীবন পার করবে আমি বেঁচে থাকতে? তা তো হয় না বাবা। তোর কাছে আমি স্বার্থপর মা হব জানি, কিন্তু মায়েরা তো এই স্বভাবেরই। চিন্তা আমরা সবার চিন্তাই করি, আসলে করতে হয়। সবচেয়ে খারাপ অবস্থায় যে থাকে তার চিন্তা না চাইলেও এসে যায়। নিরুপায় আমি। দিলুকে আমি এই বাড়িতে কোনোদিন জায়গা দেব না। এতদিন মা হিসেবে যতটুকু করলাম সেটুকু যে অন্যায় তার চোখ তুলে আঙুল দিয়ে উপরালা দেখিয়ে দিচ্ছে। তার কুকীর্তি তোরও অজানা নাই নিশ্চয়। তোর বাবার এই বাড়ির যে অংশ রাদিফ সাদমান পাবে, 4 ভাগের 1 ভাগ রিমনকে দিতে ইচ্ছুক আমি। কিন্তু তোর অসন্তুষ্টির জন্য সব ব্যবস্থা স্থগিত রাখছি। এইদিকে আমার সিদ্ধান্তে সুরভি রাজি হয়নি। সে পথে ভিক্ষা করবে, তবু এ বাড়িতে আসবে না জানিয়েছে। আমি বলে দিয়েছি শেষকালে রিমন যেন নিজ সে করে একটু জায়গা পায় সেই বন্দোবস্ত করে দেব। আজ থেকে 20 বছর পর হলেও যেন সে তার অধিকার পায় সেই ব্যবস্থা। সুরভি জীবনে তোর মুখোমুখি হবে না, পাবে ধরেছে ওকে। সেজন্য নির্লজ্জ হয়ে অনুমতি সত্ত্বেও এ বাড়ি আর আসবে না। ওদের দিনকাল ভালো যায় না। ছেলেটা কলেজ পাশ করে ভালো কোথাও ভর্তি হতে পারেনি। দিলু আর সুরভির করা অন্যায়ের শাস্তি সবাই পেল রে হৃদু। রাদীপ, সাদমান, রুদ্র, সূচনার জন্য আমরা সবাই ছিলাম, কিন্তু ওই ছোট্ট ছেলেটার জন্য পাপী মা ছাড়া আর কেউ নেই। শুনেছি ছেলেটা নাকি নিজের জীবন আর মাকে নিয়ে দিনকে দিন যুদ্ধ করেছে। অতীতে নিজের বাবা মায়ের করা কাণ্ড নিয়েও আজকাল মাথা ঘামায়। গত সপ্তাহে খবর পেলাম মায়ের সাথে কথা বলা বন্ধ করে দিচ্ছে। আমার বিশ্বাস সুরভি তার আসল শান্তি এই ছেলের দ্বারাই পাবে। শেষে সম্বলটুকু চোখে নিজের জন্য অস্বস্তি ঘৃণা কি শাস্তি না? যাকে সেসব কথা। আমি তো ওদের কারো মনেই কষ্ট দিতে চাই না। সার্বিক দিক বিবেচনা করে যদি ওই বিপদগ্রস্ত 19-20 বছর বয়সের ছেলেটার প্রতি তোমাদের কৃপা হয় আমাকে জানাবে, তাহলে ডিভোর্সের সব কাজ সম্পূর্ণ করে দেব। গতকাল আর বাঁচব বল বাপ? যাওয়ার আগে সবার দিকে এক নজর তাকানো আমার দায়িত্ব। ও পারে তোর বাবা যদি আমাকে প্রশ্ন করে সবার জীবন আমি গুছিয়ে দিয়েছি কিনা, জবাব দেব হ্যাঁ হৃদু। তুই কি আর বিয়ে শাদী করবি না? ছেলে মেয়েরা তো গোছগাছ করে নিল, তোর শেষ বয়সের দেখভালের জন্য তো মানুষ দরকার। বাড়িতে আসবি কেন? একটু সময়
করে বাড়িতে আসবি কবে? একটু সময় করে আসিস বাবা। মায়ের ওপর খুব রাগ হয়েছে না, একটা বারটি দেখা করিস। দূরে থাকলে রাগের বস্তা আজ আরো ভর্তি হয় বুঝলি। কাছে আয়, অভিমান ভেঙে যাবে। আসিস কিন্তু। আমি পথ চেয়েই বসে রইলাম। রুদ্র তো কাল চলে যাবে, তোর বৌমার কাছে চিঠি পাঠাই দেব। শীঘ্রই আসবি কিন্তু। মা যতই খারাপ হোক, মায়ের ডাকে মুখ ফেরাতে নেই। রুদ্র হয় রুদ্র না হয় আমার নাতি, সে মুখ ফিরিয়ে নিলে থাকে বলে তুইও থাকবি। আমি না তোর মা। ঢাকা সেই ফ্ল্যাটে দ্বিতীয়বারের মতো পা রাখলো হৈমি। বিয়ের পর সেখানটায় রুদ্রর সঙ্গে গুটি কয়েক মাস কাটিয়েছিল সে। তৈরি করেছিল দুষ্টু মিষ্টি অনুভূতিপ্রবণ একরাশ স্মৃতি। ভেবেছিল এসেই তাকে সংসার গুছানোর কাজে লেগে পড়তে হবে। কিন্তু রুদ্র তার জন্য কোনো কাজই বাকি রাখেনি। বন্ধু এবং কাজের লোক দিয়ে সব কাজই সেরে ফেলেছে। বেডরুম সাজিয়েছে তাজা তাজা ফুল দিয়ে। বিশাল বেডরুমের এক পাশে তাদের বিছানা, যেমনটা পূর্বেও ছিল। পার্থক্যটা শুধু এটাই, আগে যেখানটায় ডিভান রাখা ছিল এখন আর নেই। এর পরিবর্তে সেখানে আনা হয়েছে বাচ্চাদের জন্য দুটো নরম তুলতুলে দোলনা জাতীয় বিছানা। সব কিছুতে দৃষ্টিপাত করে লাজুক হাসলো হৈমি। মনে মনে ভাবল, পরিবর্তন তো হবেই, তার আর রুদ্রর জীবনেও তো পরিবর্তন এসেছে। দুজনের সংসারে আরও দুজনের আগমন ঘটেছে, তাদের সন্তান রুদ্রিক, রুদ্রবা। এই ছোট্ট প্রাণ তাদের সব কিছু জুড়েই থাকবে এখন। সকাল শুরু হবে এদের দুজনকে নিয়ে, রাত শেষও হবে এদের দুজনকে নিয়ে। স্বস্তির নিঃশ্বাস ফেলে বাচ্চাদের খাবার গরম করলো হৈমি। রুদ্র বসার ঘরে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে। রুদ্রিক, রুদ্রবাও তাদের কাছেই। এই সুযোগে কাপড় ছেড়ে রান্নাঘরে চলে এলো হৈমি। আসার পথে রুদ্র জিজ্ঞেস করেছিল, কি করবে? আমরা আজ বাইরে থেকে খাবার এনে খাবো। হৈমি কিঞ্চিত রাগ দেখিয়ে বলল, আমাদের খাবারের চিন্তা আমি করিনি। বাচ্চারা খাবে কি? ওদের তো আর বাইরের খাবার দিব না। এমনিতেই খেতে চায় না, 10 মাস হয়ে গেছে, এখনো মেয়েটাকে ভাত খাওয়াতে পারলাম না। ছেলেটা যাও মুখে তুলে, মেয়েটা একেবারেই তুলে না। এই চিন্তা কি আপনার আছে? থাকবে না তো, সব চিন্তা শুধু আমার একার বাচ্চা যে। এই মেয়ে, এই তথাকথিত বৌদের মতো এভাবে ঝগড়া করছো কেন? সহজভাবে প্রশ্ন করেছি না। সহসা রুদ্র চটে যাওয়ায় হকচকিয়ে গেল হৈমি। আশেপাশে তাকিয়ে সুর সুর করে চলে গেল রান্নাঘরে। রুদ্রর বন্ধু আবির ঠোঁট টেপে হাসলো, বলল, আহারে, বেচারিকে ধমক দিলি কেন? ভালোই তো লাগছিল। তোর ভালো দিয়ে আমার কাজ কি? আবির আর কথা বাড়ায়নি। সময় অনুযায়ী খাবার চলে এলে সকলে একসঙ্গে খেয়ে চলে গেল। রুদ্র ওদের এগিয়ে দিতে গেলে হৈমি বাচ্চাদের ঘুম পাড়িয়ে শুইয়ে দিল বিছানায়। এরপর ঝটপট সাদা কাগজ কলম নিয়ে লিখতে বসলো। এই যে মিস্টার রুদ্রিক, রুদ্রবার বাবা, কথা অনুযায়ী বাচ্চাদের রেখে আমি চললাম। এবার নিজের বাচ্চা নিজেই সামলান। খুব তো বড়াই করে বলেছিলেন ওরা জন্মানোর পর আমাকে ডিভোর্স দেবেন। আমি বেশ বুঝে গেছি আমাকে ডিভোর্স দিয়ে আপনার সাহসে কুলাবে না। দ্য গ্রেট রুদ্রর আজকাল বড্ড সাহসের অভাব, তাই ডিভোর্সবিহীন আপনাকে ত্যাগ করে আমি চলে গেলাম। এবার দেখুন কেমন লাগে। রাগের মাথায় মুখ দিয়ে যা খুশি তাই বলার ফল এবার ভোগ করুন। ইতি রুদ্রক, রুদ্রবার বাবু, আম্মু। চিঠি লিখে স্বস্তি ভরে শ্বাস ফেলল হৈমি। কয়েক পল নিশ্চুপ বসে থেকে মুচকি হাসল। সেদিন তার মন খুবই বিক্ষিপ্ত ছিল। অ্যাবর্শন করার মতো ভুল পথ বেছে নিয়েছিল সে। রুদ্রর ভয়, সেই ভয়কে দ্বিগুণ করে ফিরিয়ে দিয়েছিল রুদ্র। পাশাপাশি তাকে ভুল পথ থেকেও ফিরিয়ে এনেছিল, বাঁচিয়েছিল তাদের সন্তানদের। এ পর্যন্ত ভেবেই দোলনায় ঘুমিয়ে থাকা বাচ্চাদের দিকে তাকালো হৈমি। উঠে গিয়ে ওদের কপালে চুমু খেলো স্নেহ ভরে, শ্বাস নিল বুক ভরে। এরপর স্মরণ করলো সেই দিনটাকে, যেদিন রুদ্রর থেকে তীব্র আঘাত পেয়ে খালাতো বোন টিশাকে ফোন করেছিল সে। হাউমাউ করে কেঁদেছিল নিজের বিভৎস জীবন বিবৃতি দিয়ে। টিশা তাকে বুঝিয়েছিল, রুদ্রের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। কিন্তু ধীরে ধীরে যখন রুদ্র পরিবর্তন হৈমির নজরে এলো, তখন সে আবারও টিশার সাহায্য চাইল। রুদ্রকে হৈমি ভালোবাসে। সব কিছুর পর তারা স্বামী স্ত্রী, তাদের 2টি মাসুম বাচ্চা রয়েছে। এছাড়া সম্পর্ক ভাঙন, পরিবার ভাঙন কখনো সমাধান হতে পারে না। দুটো মানুষের যদি ভেঙে সমাধান আনতে চায়, তাহলে হয়তো তারা দুজন সুখী হবে, কিন্তু তাদের সঙ্গে জড়িয়ে থাকা মানুষগুলোর জীবন হয়ে উঠবে দুর্বিষহ। সবচেয়ে বড় কথা, রুদ্রবার জীবন
অনিশ্চিত হয়ে পড়বে। দুটো মানুষদের যদি ভেঙে সমাধান আনতে চায় তাহলে হয়তো তারা দুজন সুখী হবে, কিন্তু তাদের সঙ্গে জড়িয়ে থাকা মানুষগুলোর জীবন হয়ে উঠবে দুর্বিষহ। জীবনের সবচেয়ে বড় কথা, রুদ্রবার জীবন অনিশ্চিত হয়ে পড়বে। তাছাড়া রুদ্র যদি নিজেকে পরিবর্তন করতে পারে, হইবে যদি একটু সময় নিয়ে অনুভব করতে পারে এই মানুষটার সঙ্গে বাকি পথ চলা সম্ভব, তাহলে নিকটা সময়। তৃষার বুদ্ধিতে সেই সময় নিয়েছে হইবির, বুঝেছে মানব জীবনের গতিধারা। আমরা পুঁথিগত শিক্ষায় যতটা অর্জন করি, জীবনের পথে চলতে গিয়ে পারিপার্শ্বিক অবস্থানের মুখে পড়ে তার চেয়েও দ্বিগুণ অর্জন করে ফেলি। হৈমিও অর্জন করে নিল। আপাতমস্তক রুদ্রটাকেই জেনে ফেলল সে। নিজের সন্তানদের বাবাকে পড়ে ফেলল অনায়াসে। সবশেষে বুঝে নিল, যাই, এই মানুষটার সঙ্গে বাকি পথ চলা অনায়াসেই যায়। এই পৃথিবীতে কোনো মানুষই পারফেক্ট হয় না। সব মানুষের মাঝেই রয়েছে দোষ, গুণ, ত্রুটি। আমরা যদি মানুষকে তাদের দোষ গুণ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই, ত্রুটিগুলো চিহ্নিত করে দেই, তাহলে হয়তো মানুষটা নিজের ভুলগুলো বুঝে একসময় ঠিক শুধরে যাবে। হৈমি পুনরায় ফিরে এলো বিছানায়। ফুলে সজ্জিত বিছানায় হাত বুলিয়ে আরও একটি চিঠি লিখতে বসল। শুনুন, আপনার এই ফুলসজ্জা আমি ত্যাগ করলাম। কেন জানেন? ইতিপূর্বে যে ভুলগুলো করেছেন তার জন্য আপনি আমার কাছে একটা সরিও বলেননি। বলবেন কেন? আপনি তো একজন ইগোয়েস্টিক পারসন। আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন আমার পাশে আপনাকে মানায় না? কিভাবে মানাবে বলুন তো, কিভাবে মানাবে? আপনি তো একটা বট গাছের সাথে কি ডালিম গাছ যাবে? না, কখনো যাবে না। আমি হচ্ছি সহজ সরল ভোলা ভালা একটা মেয়ে। আমার মধ্যে অহংকারের খুঁজে পাবে না কেউ। আর আপনি অহংকারের হ অনিশ্বর ক র সবই লালন পালন করে বড় হয়েছে। না, এভাবে হয় না। ও হ্যাঁ, মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় তো লিখলামই না, লিখছি। এই, আপনার সমস্যা কি? আমাকে বিয়ে করে দুটো বাচ্চার মা বানিয়ে ফেলেছেন, অথচ আজ পর্যন্ত একটাবার আই লাভ ইউ বলেননি। আমার তো খুব দুঃখ হচ্ছে এই ভেবে যে লোকটার এখন পর্যন্ত আমাকে আই লাভ ইউ বলেনি। ছি, নিজের উপর ছি আসছে আমার। কিভাবে সম্ভব এটা? কিভাবে? না, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। আপনার মতো ইগোয়েস্টিক রসকরশীল জামাই আমার দরকার নেই। ইতি, আপনার নিরহংকারী মুখ। দুটো চিঠির প্রতিটি শব্দ পড়ে রৌদ্রর চিবুকের হাড় শক্ত হলো। পুরো বাসায় তন্ন করে খোঁজার পরই এই দুটো চিঠি পেয়েছে সে, যা এখন হাতের মুঠোতে মুচড়ে ফেলে দিল মেঝেতে। দু হাত কোমরে রেখে বুক টান করে শ্বাস নিল ঘন ঘন। এরপর ঘাড় ফিরিয়ে তাকিয়ে দেখল রুদ্রবাকে। রুদ্রিক একটু নড়াচড়া করছে। এই বুঝি উঠে যায়। মাকে না পেয়ে এই বুঝি কান্না করে তার অন্তর জ্বালিয়ে দেয়। বাচ্চা দুটোর কান্না একদমই সহ্য হয় না তার, একদমই না। মন বলে ওদের সুখের জন্য সব কিছু করতে সে প্রস্তুত থাকবে। ওদের মুখের হাসির জন্য সব করতে পারবে রুদ্র, সব। ওই আকাশের রূপালি চাঁদটাও বুঝি ছিটিয়ে আনবে অনায়াসে। শব্দ করে নিঃশ্বাস ছাড়ল সে। ধীর পায়ে এগিয়ে গিয়ে হাঁটু ভাঁজ করে বসল দোলনার সামনে। রুদ্রিকের বুকে মৃদু চাপড় দিল। দুপাশের কোল বালিশ দিয়ে জড়িয়ে রাখলো যাতে সে বুঝতে পারে পাশে বাবা মা আছে। কিন্তু কতটুকু সফল হবে? মা গন্ধ তো আর কোল বালিশের দুটোতে নেই। উফ, সূচকে শব্দ করে মাথা চেপে ধরল রুদ্র। ধরিত্রী জোরে রাজ করছে কৌদুমীপতি। নিজের আলোয় আলোকিত করে রেখেছে আধারকে। সে আলো গায়ে মাখছে এক যুবতী, পরনে তার শুভ্র রাঙা শাড়ি। পিঠ জুড়ে ছড়ানো চুলগুলো হালকা বাতাসে উঠছে ওই আঁচলখানাও। চাঁদের কার্নিশ ঘেঁষে দাঁড়ানো রমণীকে দেখে মেজাজ সপ্ত আকাশে উঠে গেল রুদ্রর। অধর কামড়ে মেজাজটুকু সামনে নিল মুহূর্তেই। লোকের মুখে শুনেছে তীব্র রাগের মাটির দিকে তাকিয়ে থাকলে রাগ কমে যায়, কিন্তু রুদ্র মাটির দিকে তাকালো না। আকাশে উঠে গেল রুদ্রর। অধর কামড়ে মেজাজটুকু সামনে নিল মুহূর্তেই। লোকের মুখে শুনেছে তীব্র রাগে মাটির দিকে তাকিয়ে থাকলে রাগ কমে যায়, কিন্তু রুদ্রর মাটির দিকে তাকালো না। সে তাকালো বিশাল ওই আকাশবাণী। মাটিতে তাকালে রাগ কমে কিনা জানে না, কিন্তু ওই যে বিশাল আকাশ, জ্যোৎস্না রাত্রি, আকাশের উপরই চাঁদ,
যার চারিধারে তারারা জ্বলজ্বল করছে। সেই আকাশ পানে তাকালো সে। কয়েক পল পর পর তার বুকের সব বিষাদ ক্রোধ দূর হয়ে গেল। বুক ভরে শ্বাস টেনে মনটাকে প্রশান্তি দিল। ধীর পায়ে এগিয়ে গিয়ে অভিমানী রমণীটির পাশে দাঁড়ালো। ঘুম ধরা সুরে বলল, ইটস ওভার। রুদ্র বাক্যটুকু উচ্চারণ করা মাত্র হৈমি তার গোল গোল লাল চোখ দুইটি দিয়ে এমন করে তাকালো যে রুদ্র শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। ক্ষীরস্বরে সে কেবল উচ্চারণ করলো, হৈমি ঠিক আছো? মুখ ফিরিয়ে দৃষ্টি ঘুরিয়ে নিল হৈমি। কিয়তকাল পর নাক টানার শব্দ শুনতে পেল রুদ্র। বুঝলো পরিস্থিতি খুবই সিরিয়াস হয়ে গেছে আজ। রুদ্র আমতামতা করে শুরু করলো। কি বলবে খুঁজে না পেয়ে শেষে পড়ল, বাবুরা উঠে পড়বে হৈমি, তোমায় না পেলে কান্না করবে, রুদ্রিকের গলা ভেঙে যাবে, ঘরে চলো। হাত বাড়িয়ে হৈমির ডান পাশে স্পর্শ করলো রুদ্র। রুদ্রকে সঙ্গে সঙ্গে ঝটকা মেরে হাত দিয়ে সরিয়ে নিল হৈমি। আমতা আমতা করলো, মাথা চুলকালো, পরিহিত শার্টের হাতা গুটালো, কলার ঠিক করলো, বুকের পাশের কয়েকটা বোতাম খুলে দিল। কত কিছু করলো, অথচ হৈমির কোনো ভ্রুক্ষেপ নেই। হৈমির এই বাচ্চা বউ, এই জেদে রাগ হলো না রুদ্র। শুধু মাথায় চলল রুদ্রিক রুদ্রবা উঠে পড়বে। তাদের দুজনের একজন কেউ না পেলে বাচ্চা দুটো ভয়ে কাঁদবে। সব দিক বিবেচনা করে তরিত সে হাঁটু ভাঁজ করে বসে পড়ল। প্রচণ্ড দ্বিধায় বুকে প্রথমে 2 হাত দিয়ে কান ধরল। চোখ বুঝে মৃদু স্বরে বলল, অহংকারী রুদ্র শেখ তার নিরহংকারী বউয়ের কাছে ক্ষমা প্রার্থী। নিরহংকারী বউটা কি তার অহংকারী স্বামীকে ক্ষমা করেছে? বিস্ফোরিত চোখে তাকালো হৈমি। আশ্চর্য হয়ে গেল এত সহজেই রুদ্রকে ঘায়াল করতে পেরে। গোল গোল চোখে তাকিয়ে রইল কয়েক পল। রুদ্রর হাত দুটো তাকানো তখনও কান ছুঁয়ে, তাই ইশারায় আবারও জিজ্ঞাসা করলো। রুদ্রর হাত দুটো তখনও কান ছুঁয়ে, তাই ইশারায় আবারও জিজ্ঞেস করলো, ক্ষমা করেছে কিনা? হৈমি মাথা নাড়িয়ে বুঝিয়ে দিল ক্ষমা করেছে। রুদ্র ঝটপট উঠে দাঁড়ালো। হৈমির হাত ধরে বলল, ঘরে চলো। হৈমি শক্ত মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইল, অর্থাৎ সে যাবে না। রুদ্র ভ্রুকুচকে তাকিয়ে বলল, ঘরে চলো, তারপর যত খুশি রাগ করে অভিমান করো। হৈমি মানল না, সে হাত ছাড়িয়ে নিল আলগোছে। রুদ্র কোচকানো ভ্রুদয় আরো কুচকে গেল। ঠিক তখনই মনে পড়ল চিঠির কথাগুলো। তার মানে হৈমি তার কাছে ভালোবাসার কথা শুনতে চাচ্ছে। কিন্তু শুনে শুনে ভালোবাসা তো সে বিশ্বাসী নয়। পৃথিবীর সব মানুষ তো এক ধাঁচের হয়, সব মানুষের ভালোবাসার ধরনও এক হবে না। তার ভালোবাসা তো এমনই। কিন্তু এখন উপায়? অনেক ভেবেচিন্তে রুদ্র হৈমির মুখোমুখি হয়ে দাঁড়ালো। 2 হাতে অন্যরম গাল দুটোতে হাত রেখে বলল, ভালোবাসা তো বলার জিনিস নয়, বোঝানোর জিনিস। আর আমার বিশ্বাস তুমি সেটা এতদিনে বুঝে গেছো। শুধু শুধু এই মধ্যরাতে ঢং করো না, রুমে চলো। আমি ঢং করছি? চটে গেল হৈমি। রুদ্র বাঁকা হেসে মাথা নিচু করে হৈমির কানের কাছে মুখ ফিরিয়ে ফিসফিস করে বলল, হয় ঢং করছো, নয়তো আমাকে চটানোর চেষ্টা করছো। আমি অলরেডি চটে গেছি ডার্লিং, সো নিশ্চিতে ঘরে চলো। এরপর আমাকে তোমার সঙ্গে মানায় কি মানায় না এই উত্তরগুলো প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে দেব। এই বট গাছের প্রেম ডালিম গাছকে কতটা রাগাতে পারে হাড়ে হাড়ে বোঝাবো। কথাগুলো বলার ফাঁকে হৈমির আঁচল টেনে ঠোঁটে থাকা লিপস্টিক মুছতে শুরু করলো রুদ্র। হৈমি বাধা দিতে এলে সে জোর করেই মুছে দিল। এরপর দুর্বোধ্য হাসি হেসে নরম ঠোঁট জোরে তর্জনী ছোঁয়ালো। ফিসফিসিয়ে বলল, ডালিম আমার কতটা প্রিয় জানো না জান?